আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ প্লাস এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের জন্য কাজে লাগবে হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে? বিভিন্ন এক্সামের জন্য কাজে লাগবে, যে এক্সামগুলো স্টেট, মেনলি স্টেটের যে এক্সামগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে এক্সামগুলি আছে, সেই এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেটগুলি। হ্যাঁ, তো এক এক করেই সলভ করি। তো আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার হয়ে যাবে, এটাকে তোমরা প্র্যাকটিস সেট নাম্বার 1 দেবে। এটা হচ্ছে অনলাইন প্র্যাকটিস সেট নাম্বার 1, অনলাইন প্র্যাকটিস সেট নাম্বার, প্র্যাকটিস সেট নাম্বার 1। হ্যাঁ, প্র্যাকটিস নাম্বার 1, প্র্যাকটিস সেট নাম্বার 1 এটা। তো প্রথমে দেখো এখানে কি লেখা আছে, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত। এই টাইপের অনেক সময় জলবিদ্যুৎ কেন্দ্র দিয়ে দেয়, প্রকল্প দিয়ে দেয়, তারপর বলে ওটা কোথায় আছে। কেউ বলতে পারবে এটা সঠিক উত্তর কি হবে? কিরু জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? আচ্ছা, এক এক করে আমরা দেখি। যে প্রথমে আমি যদি তেলেঙ্গানার কথা বলি, তেলেঙ্গানার মধ্যে যে যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি তোমার মনে রাখতে লাগবে, এক তো হচ্ছে নাগার্জুন সাগর আর শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প। এক হচ্ছে নাগার্জুন সাগর, মানে যেগুলো পরীক্ষায় দেয় আর কি, নাগার্জুন সাগর। আর একটা মনে রাখবা শ্রীশৈলম, শ্রীশৈলম জলবিদ্যুৎ, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ প্রকল্প। এই দুটা কোথা থেকে মনে রাখবা? এই দুটা মনে রাখবা হচ্ছে তোমরা তেলেঙ্গানার থেকে। আচ্ছা, কেরালার ক্ষেত্রে যেটা তোমাদের খুব ভালো মতো মনে রাখতে লাগবে, ইডুক্কু জলপ্রপাত, পরীক্ষায় আসে। জলপ্রপাত বলছি, ইডুক্কু জলবিদ্যুৎ প্রকল্প, ইডুক্কু জলবিদ্যুৎ প্রকল্প। এটা কোথা থেকে মনে রাখবা? এটা কেরলের থেকে মনে রাখবা, ইডুক্কু। হ্যাঁ, আর অন্ধ্রপ্রদেশ থেকে যেটা তোমাকে মনে রাখতে লাগবে, অন্ধ্রপ্রদেশ থেকে মনে রাখতে লাগবে হচ্ছে উপার সিদিরু প্রকল্প, উপার সিদেরু। যদিও এই উপার সেদুরুটা মেনলি সেন্ট্রাল এক্সামেই তোলে। উপার সেদিরু প্রকল্প, জলবিদ্যুৎ প্রকল্প। আর কিরু জলবিদ্যুৎ প্রকল্প যেটা যেটা আমাদের কোশ্চেনের মধ্যে আছে, এই কিরু জলবিদ্যুৎ প্রকল্পটা রয়েছে জম্মু ও কাশ্মীরে। তাহলে কিরু জলবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় রয়েছে? এটা রয়েছে জম্মু ও কাশ্মীরে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্নটার উত্তর দাও দেখি কতজন পারো। ভারতের সর্বাধিক রয়েছে কিসে? ম্যাক্সিমাম, হ্যাঁ, টেক্সটাইলে সর্বাধিক সংখ্যক লোক আছে। প্রায় এটাতে 4.5 কোটি লোক আছে। টেক্সটাইল শিল্পে প্রায় 4.5 কোটি লোক কিন্তু আছে। টেক্সটাইল শিল্পে 4.5 কোটি লোক এখানে কাজ করে। হ্যাঁ, এটা হয়ে গেল। 3 নাম্বার, জাস্কার রেঞ্জ, জাস্কার রেঞ্জ গঠিত হয়, জাস্কর রেঞ্জ কি দিয়ে গঠিত হয়? জাস্কর রেঞ্জ, এটার উত্তর হয়ে যাবে সামুদ্রিক অবক্ষেপ দ্বারা, সামুদ্রিক অবক্ষেপ দ্বারা জাস্কর যে রেঞ্জ সেটা তৈরি হয়েছে, সামুদ্রিক অবক্ষেপ দ্বারা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এই যে তেথিস সাগরের যে সামুদ্রিক পলি কিংবা অবক্ষেপ, সেগুলার যে ভূগাঠনিক আলোড়ন এর ফলে মানে উঠে গিয়ে জাস্কো রেঞ্জ তৈরি হয়েছে। অর্থাৎ এক কথা মনে রাখবা, সামুদ্রিক অবক্ষেপ দ্বারা জাস্কো রেঞ্জ তৈরি হয়েছে। আচ্ছা, 4 নাম্বার বলো, পানীয় জলে ফ্লুরাইড, হ্যাঁ এটা এরকম হবে, ফ্লুরাইড, পানীয় জলে ফ্লুরাইড, ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়, মানে পানীয় জলে ফ্লুরাইডের আধিক্য যদি বেশি থাকে তাহলে কোন রোগ হয় বলো? তো এক এক করে যদি দেখি, তো প্রথমে হচ্ছে ফুসফুসের রোগ যদি বলি, ফুসফুসের রোগ সাধারণত ধূলিকণার জন্য হয়, অ্যাসবেস্টস বা ধোঁয়ার কারণে হয়। ঠিক আছে, আর ফুসফুসের রোগের মধ্যে কি কি রোগ পড়বে? একটা তো হচ্ছে তোমার সিলিকোসিস, সিলিকোসিস ফুসফুসের রোগের নাম পরীক্ষা অনেক সময় আসে, যে সিলিকোসিস রোগটা কিসের রোগ? এটা হয়ে যাবে তো ভাই তোমাদের ফুসফুসের রোগ। হ্যাঁ, এক্সট্রা ভাবে মনে রাখবে, সিলিকোসিস
তারপর হচ্ছে অ্যাসবেস্টোসিস, 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 এগুলা সবই কিসের নাম? ফুসফুসের রোগের নাম। হ্যাঁ, আচ্ছা, অন্ত্রের সংক্রমণের জন্য যে রোগগুলি হয়, মানে পানীয় জলে যদি অণুজীব ঢুকে যায়, পানীয় জলে যদি ব্যাকটেরিয়া ঢুকে যায় বা ভাইরাস ঢুকে যায়, তাহলে যে অন্ত্রের সংক্রমণ হয়, তখন যে রোগগুলি হয় তার মধ্যে হচ্ছে কলেরা, কলেরা হতে পারে, কলেরা, এটা অন্ত্রের রোগ। টাইফয়েড, টাইফয়েড, এগুলা সবই হচ্ছে অন্ত্রের রোগের মধ্যে পড়বে। আচ্ছা, রিকেট, রিকেট রোগ কিসের জন্য হয় সবাই বলতে পারে? বলো, কিসের অভাবে হয়? বলো, কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। আর মনে রাখবা যে ক্যালসিয়ামের অভাবে কিন্তু রিকেট রোগ হয়। ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। আর পানীয় জলে যদি ফ্লুরাইডের মাত্রা, পানীয় জলে যদি ফ্লুরাইডের পরিমাণ, মানে অ্যাকচুয়ালি নর্মালি 1.5 এমজি, মানে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে যদি 1.5 মিলিগ্রাম তার থেকে বেশি হয়ে যায়, মানে পানীয় জলে যদি 1 লিটার পানীয় জলে যদি 1.5 মিলিগ্রাম তার বেশি ফ্লুরাইড হয়ে যায়, তখন যে ডিজিজটা হবে সেটা হচ্ছে ফ্লুরোসিস ডিজিজ হবে, ফ্লুরোসিস। আর ফ্লুরোসিস মানে হচ্ছে আমাদের যে দাঁত, আমাদের যে হাড়, এগুলা ক্ষয়ে যাবে যদি ফ্লুরোসিস হয়। তো যাই হোক, ফ্লুরাইড এর আধিক্যের জন্য কোন রোগ হবে? ফ্লুরোসিস রোগ হবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, তারপরে ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়? বলো, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় আছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, হ্যাঁ, 21 নম্বর, হ্যাঁ 21, 21, হ্যাঁ 21 নম্বর ধারায় আছে। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এটা 21 নম্বর ধারায় আছে। ঠিক বলেছো, এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আচ্ছা, 49 নম্বর ধারায়, 49 নম্বর যদি ধারায় আমরা বলি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ডিপিএসপি, নাকি? ডিপিএসপির অন্তর্গত এটা, মানে 49 নম্বর ধারা ডিপিএসপির অন্তর্গত পড়ে যাবে। আর 73 নম্বর যে ধারাটা, সেটা হচ্ছে এক্সটেন্ড অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন, এর মধ্যে পড়বে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নির্বাহী যে ক্ষমতার পরিধি তার উপরে এটা আসবে। আর 370 নম্বর ধারাটা, এটা হচ্ছে কার ক্ষেত্রে কার্যকরী ছিল বলো তো? এটা 370 নম্বর ধারাটা ছিল JNQ, জম্মু অ্যান্ড কাশ্মীর। তবে 2019-এ, তবে 2019-এ 2019-এ এটাকে রদ করে দেওয়া হয়েছে, এটা লাগু ছিল, এখন নেই। আচ্ছা, তারপরে বলো 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি, এটা কোনটি হবে, হ্যাঁ, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? নিচের কোনটা অন্যদের থেকে আলাদা? মানে তিনটার মধ্যে কোনো না কোনো দিক থেকে মিল আছে, একটার মিল নেই, যেটা মিল নেই সেটা বলো। একটা হচ্ছে ভাই জুওলজি, ফিজিওলজি, বোটানি, এই প্রত্যেকটা হচ্ছে বায়োলজির শাখা। প্রত্যেকটা কিসের শাখা? প্রত্যেকটা হচ্ছে বায়োলজির শাখা, বায়োলজির শাখা। কিন্তু ফিলসফি, এটা হচ্ছে দর্শন, ফিলসফি দর্শন, এটা কিসের? এটা হচ্ছে তোমাদের ওই যে সমাজবিদ্যা বা মানবাধিকারের যে, মানে আর্টসের, আর্টসের পার্ট বলতে পারো। এটা বিজ্ঞানের পার্ট না, বাকি তিনটা হচ্ছে বিজ্ঞানের পার্ট। তো যেটা আলাদা সেটাই আইডেন্টিফাই করতে বলেছে, তার জন্য এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফিলসফি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরে বলো, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে, দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, বাইনোমিয়াল নোমেনক্লেচার বলা হয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তিনি দ্বিপদ নামকরণের প্রবক্তা। যেমন দ্বিপদ নামকরণ বলতে কি বোঝাচ্ছে? মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, কি? হোমোসেপিয়েন্স, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। তো এখানে এই একটা পথ, এই একটা পথ, কয়টা পথ হলো? দুইটা পথ। কিংবা হচ্ছে তোমার আমের আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে ম্যাঙ্গিফেরা হচ্ছে একটা পথ, ইন্ডিকা, ইন্ডিকা হচ্ছে আরেকটা পথ।
তাহলে কয়টা পদ করে হচ্ছে? 2টা করে। তো এটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কততে দিয়েছেন? এটা 1753-তে তিনি বাইনোমিয়াল নোমেনক্লেচার অর্থাৎ দ্বিপদ নামকরণের পদ্ধতিটা দিয়েছেন। মনে রাখতে লাগবে। তাহলে এখানকার রাইট আনসার কি হয়ে গেল? ক্যারোলাস লিনিয়াস হয়ে গেল এখানকার উত্তর। আচ্ছা, তারপর দেখো 8 নাম্বার, নিচের সাপগুলির মধ্যে কোনটি বিষহীন? নিচের সাপগুলোর মধ্যে কোনটার বিষ নাই? কেউটে, এটা তো বিষ আছে ভাই, সবাই জানো এটার বিষ আছে, ঠিক আছে। এটি বিষাক্ত, মারাত্মক বিষাক্ত আর কি, মারাত্মক বিষধর সাপ। আচ্ছা, ভাইপারের ক্ষেত্রেও কিন্তু তোমার বিষ থাকবে, এটা তীব্র বিষযুক্ত সাপ। এবার কোরাল যদি বলি, কোরাল এটা একটা স্নেক, এটারও কিন্তু অত্যন্ত বিষ রয়েছে। তার মানে কার বিষ নেই? ময়াল এটার কোনো বিষ নেই, এটা বি হবে, এটার ময়ালের কোনো কি নেই, ময়ালের বিষ নেই। তাহলে কিভাবে শিকার করে? ব্যাপারটা হচ্ছে এটা একটা সম্পূর্ণ নির্বিষ বা বিষহীন একটা সাপ। এরা না শিকারীকে বা শিকারকে কি করে পেঁচিয়ে ধরে তার শ্বাসরোধ করে তাকে মারে, পেঁচিয়ে ধরা বা তার শ্বাসরোধ করে তাকে মারবে। এই ময়াল এটা বিষহীন, এটা কোনো বিষ নেই। আচ্ছা, পরের প্রশ্নের উত্তর দাও। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল। জল থেকেই কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়। নাকি আমরা যেটা ভাবি যে কার্বন ডাই অক্সাইড নিয়ে নিলেও বা কার্বন ডাই অক্সাইড প্রাণীরা নেয় তার পরিবর্তে অক্সিজেন ছেড়ে দেয়, না সরি, উদ্ভিদেরা অক্সিজেন নেয়, উদ্ভিদেরা কার্বন ডাই অক্সাইড শোষণ করে তার পরিবর্তে অক্সিজেন ছেড়ে দেয়, এটা কিন্তু ভুল। বরং উদ্ভিদেরা মূলরম দ্বারা যে জল শোষণ করে সেই জলের মধ্যে থাকা অক্সিজেনকেই কিন্তু পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের করে দেয় বাতাসে। অর্থাৎ সালোক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয় তার সোর্স কিন্তু হচ্ছে ওয়াটার বা জল, ঠিক আছে, ওয়াটার বা জল, এটা হচ্ছে সালোক সংশ্লেষে অক্সিজেনের মেন সোর্স। আচ্ছা, তারপরে বলো, নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? নিচের কোনটা ভাইরাস জনিত রোগ নয়? ভাই দেখো, ইনফ্লুয়েঞ্জা যদি বলি, ইনফ্লুয়েঞ্জা এটা একটা ভাইরাস ঘটিত রোগ, কারণ ভাইরাসটার নামই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ভাইরাসটার নামে কি? ভাইরাসটার নামই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এটা ভাইরাসটার নাম। আচ্ছা, চিকেন পক্স এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসটার নাম হচ্ছে ভ্যারিসেলা জোস্টার, অ্যাকচুয়ালি এই ভাইরাসটার নাম। তো যাই হোক, ভাইরাস ঘটিত রোগ। আর মিসলস হবে এটা, মিসলস, বানানটা ভুল আছে এখানে, মিসলস, লয় দন্তেশ্ব হবে, মিসলস। এটা হচ্ছে হাম, অর্থাৎ মিসলেজ যেটা বলা হয়, মিসলেজ মোরবিলি ভাইরাস দ্বারা এই রোগটা হয়ে থাকে। তো যাই হোক, এটা ভাইরাস ঘটিত রোগ। একমাত্র টেটেনাস এটা কোনো ভাইরাস ঘটিত রোগ নয়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কি ঘটিত রোগ? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টেটেনাস এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর ব্যাকটেরিয়াটার নাম একটু তোমরা মনে রাখতে পারলে ভালো, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা হচ্ছে নাম, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। অর্থাৎ টিটেনাস হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। তার জন্য অপশন নাম্বার এ হচ্ছে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, তারপরে বলো, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? বিকিরণের কোন ঘটনার জন্য সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তরটা হয়ে যাবে স্ক্যাটারিং অফ লাইটের জন্য পেয়েছেন। কিসের জন্য? স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইটের জন্য পেয়েছেন।
স্ক্যাটারিং মানে হচ্ছে বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের উপর বেস করে তিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, তারপরে এটা অ্যাকচুয়ালি হবে তাপীয় পরিবাহিতা কে এবং তড়িৎ পরিবাহিতা হচ্ছে সিগমা। এটা অ্যাকচুয়ালি সিগমা হবে, তড়িৎ পরিবাহিতা সিগমা। এর সাপেক্ষে হীরকের থাকে কি থাকে, এর সাপেক্ষে হীরকের যেটা থাকবে উচ্চ কে থাকবে, হীরকের থাকবে হচ্ছে উচ্চ কে, এটা কে হবে উচ্চ কে আর নিম্ন সিগমা। মানে মানে হীরা বা ডায়মন্ডের আছে মানে উচ্চ তাপীয় পরিবাহিতাটা বেশি আর তড়িৎ পরিবাহিতা কম। তাপ পরিবহন করবে বেশি কিন্তু কারেন্ট পরিবহন করবে কম। এটা হচ্ছে ডায়মন্ডের এই একটা ধর্ম আছে। আচ্ছা, পরেরটা সবাই বলতে পারা উচিত, বলো পরেরটার উত্তর বলো। সিপিইউ এর পুরো নাম? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে সিপিইউ এর পুরো নাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে 14, হ্যাঁ, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এর আগের দিনে কিন্তু হয়েছে, বলো ভাই। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ তোমার হকির সাথে যুক্ত, হকির সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ। আগা খান কাপ হচ্ছে হকির সাথে যুক্ত। আচ্ছা, পোলোর সাথে যুক্ত কাপ তোমরা মনে রাখবে ইজরা কাপ, এজরা কাপ। পোলোর সাথে যুক্ত এজরা কাপটাকে মনে রাখবা, পোলোর সাথে যুক্ত হচ্ছে এজরা কাপ। আর ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে, আমি আগে করে বলি, রঞ্জি ট্রফিটা মনে রাখবা, দলীপ ট্রফিটা মনে রাখবা, আর বিজয় হাজারে ট্রফি মনে রাখবা। কি কি বললাম? একটা হচ্ছে রঞ্জি ট্রফি, 2 হচ্ছে দলীপ ট্রফি, 3 হচ্ছে বিজয় হাজারে ট্রফি। লিখে নিবা পরে, এই 3টা মনে রাখবা। আর ব্যাডমিন্টনের সাথে যুক্ত হচ্ছে তোমাদের মনে রাখতে লাগবে উবের কাপ। ব্যাডমিন্টনের সাথে যুক্ত মনে রাখবো হচ্ছে উবের কাপ। তারপর মনে রাখবো হচ্ছে থমাস কাপ, উবের কাপ, থমাস কাপ। তার সাথে সাথে মনে রাখবা হচ্ছে না, এই দুটা মনে রাখলেই হবে, উবের কাপ আর থমাস কাপ। আচ্ছা, অষ্টপদী যে নৃত্যকলার সঙ্গে যুক্ত, অষ্টপদী যে নৃত্যকলার সাথে যুক্ত সেটা কি? অষ্টপদী কোন নৃত্যকলার সাথে যুক্ত? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের বলি, গীত গোবিন্দম লেখাটা কার? গীত গোবিন্দম কার লেখা বলো তো? কবি জয়দেব, জানো তো? কবি জয়দেব। গীত গোবিন্দ কার লেখা? পরীক্ষায় প্রায় আসে, তাই না? কবি জয়দেবের হচ্ছে গীত গোবিন্দ। আচ্ছা, গীত গোবিন্দ, আচ্ছা তোমরা আমাকে বলো তো, গীত গোবিন্দ এটা কি বাংলা নাকি সংস্কৃতে লেখা? গীত গোবিন্দ বাংলায় নাকি সংস্কৃতে লেখা? সংস্কৃত, হ্যাঁ। গীত গোবিন্দম এটা হচ্ছে সংস্কৃতে লেখা, গীত গোবিন্দম সংস্কৃতে লেখা। তো যাই হোক, এই যে গীত গোবিন্দম, এর যে অষ্টপদী গান, এর অষ্টপদী গানে তামিলনাড়ুর যে শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ভারতনাট্যমে যে এক্স প্রফেশনাল যে নাচ সেটা পরিবেশন করা হয়। তার মানে অষ্টপদী কোন নৃত্যকলার সাথে কানেক্ট? ভারতনাট্যমের সাথে কানেক্ট। এই অষ্টপদী ভারতনাট্যমের সাথে কানেক্ট, এটা তোমাদের মনে রাখতে লাগবে। আর কুচিপুড়ি কোথাকার শাস্ত্রীয় নৃত্য বলো তো? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর কত্থক হচ্ছে উত্তর ভারত বলতে পারো, উত্তরপ্রদেশ বলতে পারো, ইউপি বলতে পারো। ওডিসি তো ওড়িশা, জানোই, এগুলা নিয়ে কোনো চাপ নাই। পরের কোশ্চেন বলো।
নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? প্রতাপগড়, কোয়েটা, মেহেরগড়, কালাট, এদের মধ্যে কোথায় প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ পাওয়া গেছে? এখানকার উত্তর হয়ে যাবে মেহেরগড়। মেহেরগড়ে পাওয়া গেছে। আচ্ছা, কি করে বুঝলো মেহেরগড়ে পাওয়া গেছে? অ্যাকচুয়ালি মেহেরগড়ে কি বলতো, গম আর বার্লি চাষের এটা প্রমাণ পাওয়া গেছে। কি চাষের? গম আর বার্লি, গম ও বার্লি চাষের প্রমাণ পাওয়া গেছে। বার্লি। তারপরে 17 নাম্বার, এটা বলো, কোন মধ্যযুগীয় শাসক আইন ই দহশালা প্রবর্তন করেন? কোন মধ্যযুগের শাসক আইন ই দহশালা প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে সম্রাট আকবর। তিনি আইন ই দহশালা প্রবর্তন করেছেন। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা কবে চালু হয়েছে? এটা হচ্ছে 1580-তে চালু হয়েছে। 1580-তে। কোনটা? আইনি দহশালা। অ্যাকচুয়ালি মানে আকবরের যে অর্থমন্ত্রী ছিল, নাম কি বলো তো? আকবরের অর্থমন্ত্রীর নাম কি বলো? এটা পরীক্ষায় আসে। আকবরের অর্থমন্ত্রীর নাম হচ্ছে টোডর মহল। টোডর মহল। টোডর মলও লিখে থাকে অনেক সময়। টোডর মল। এই যে টোডর মল, এর সহযোগিতায় মানে 10 বছরের ফসলের যে গড় ফলন ও মূল্যের যে ভিত্তি, তার উপর বেস করে মানে কি পরিমাণ ভূমি রাজস্ব কালেক্ট করা হবে, সেটা হচ্ছে আইনি দহশালা। মানে এটা 10 ইয়ার্সের উপর বেস করে করবে, তার জন্য হচ্ছে আইনি দহশালা। দহক তার হচ্ছে 10। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, বলবনের ক্ষেত্রে যেটা মনে রাখবে, বলবন সিজদা আর পাইবস এই প্রথা চালু করেছেন। সিজদা প্রথার প্রবর্তন কে করেন? সিজদা আর পাইবস। সিজদা আর পাইবস এই প্রথা চালু করেছে কে? এই প্রথা চালু করেছে বলবন। আর ফিরোজ শাহ তুগলক, বলতে গেলে তিনি জিজিয়া কর কঠোরভাবে প্রয়োগ করেছিলেন। জিজিয়া কর, ফিরোজ শাহ তুগলক। আর শেরশাহের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, শেরশাহের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে তোমরা এই জিনিসটা মনে রাখবা। শেরশাহের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে তিনি কুবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন করেছিলেন। কিসের? কুবুলিয়ত ও পাট্টা প্রথা। কবুলিয়ত ও পাট্টা। তাহলে কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন কে করেন? শেরশাহ। তার সাথে সাথে মনে রাখবা হচ্ছে রুপিয়ার প্রবর্তন করেছিলেন। রুপিয়ার প্রবর্তন করেছিলেন। এগুলো মনে রাখতে লাগবে। আচ্ছা, বিশেষ অর্থনৈতিক জোন, যেটা সেচ বলা হয়, স্পেশাল ইকোনমিক জোন, আইনটি ভারতীয় পার্লামেন্ট 2005 সালে অনুমোদন করে। এই আইনটি বলবৎ হয় কবে? 2005 সালে এই আইনটাকে পার্লামেন্ট অনুমোদন করেছে, কিন্তু এটা কত সালে বলবৎ হয়েছে? এটা বলবৎ হয়েছে তার 1 বছর পরে। অর্থাৎ কি হবে তাহলে? 2006 সালে। 2006 সালে এটা বলবৎ হয়েছে। তারপর দেখো পরের প্রশ্ন, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? এটা তো বলতে পারা উচিত। কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছেন বলো? বলতে পারবে না? সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিলেন সত্যশোধক সমাজ। আচ্ছা, কিসের বেসিসে তৈরি করেছিলেন? 1873 সালে, 1873। 1873 সালে মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে। 1873 সালে মহারাষ্ট্রে নিম্নবর্ণের মানুষের অধিকার ও শিক্ষা প্রসারের জন্য জ্যোতিবা ফুলে এই সত্যশোধক সমাজ এটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, বি আর আম্বেদকর তো তোমরা জানোই।
আহ, আহ, গোপাল হরি দেশমুখ, গোপাল হরি দেশমুখের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, এটা ছদ্মনামটা মনে রাখবা। গোপাল হরি দেশমুখের ছদ্মনামটা পরীক্ষায় আসে। গোপাল হরি দেশমুখের ছদ্মনাম হচ্ছে লোক হিতবাদী। লোক হিতবাদী পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে লোক হিতবাদী নামে কে পরিচিত, তাহলে উত্তর হয়ে যাবে গোপাল হরি দেশমুখ। ঠিক আছে। শ্রী নারায়ণ গুরু দরকার নেই, তিনি অ্যাকচুয়ালি কেরালায় SNDP তৈরি করেছিলেন। শ্রী নারায়ণ ধর্ম পরিপালক যোগম বলে একটা গঠন তৈরি করেছিলেন, লাগবে না আমাদের, এখানে এতটুকু জানলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো পরেরটা বলো, এটা ভালো কোশ্চেন। একা আন্দোলন কি ধরনের আন্দোলন? নাম শুনেছো একা আন্দোলন? একা আন্দোলন কি ধরনের আন্দোলন, নাম শুনেছো? বলো, প্রথমত বলো এই আন্দোলনটার কি নাম তোমরা শুনেছো নাকি শোনো নাই? হুম, একা আন্দোলন এক ধরনের কৃষক আন্দোলন। এটা এক ধরনের কৃষক আন্দোলন। একা আন্দোলন এক ধরনের হচ্ছে কৃষক আন্দোলন। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, একা আন্দোলন যেটা সেটা 1921 বা 1922 এই টাইম পিরিয়ডটার মধ্যে উত্তরপ্রদেশের হারদই, বাহরাইচ আর সীতাপুর, এই তিনটা জায়গা, এখানে না অতিরিক্ত খাজনা আর বেকার শ্রমের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠেছিল। মানে এই আন্দোলনটা কৃষকরাই করেছিল, আর ওই আন্দোলনটাই হচ্ছে একা আন্দোলন নামে পরিচিত। হ্যাঁ, কোথাকার আন্দোলন বললাম? ইউপি, উত্তরপ্রদেশের আন্দোলন। এটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশের আন্দোলন, একা আন্দোলন। এটা উত্তর হচ্ছে ইউপি, ইউপির আন্দোলন, উত্তরপ্রদেশ। হ্যাঁ, মনে রাখবে, এতটুকু মনে রাখলেই হবে, তোমাদের অত দরকার নেই। আচ্ছা, তারপর দেখো 21 নাম্বার বলো, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো, এগুলা তো সবাই পারে, বলো ভাই। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দা গাদা। জিন্দা গাদা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম। কোনটা মহেন্দ্রগিরি? না না না, জিন্দা গাদা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দা গাদা। জিন্দা গাদা হবে। আর মহেন্দ্রগিরি যদি তুমি বলো তাহলে এটা হচ্ছে পূর্বঘাটের হচ্ছে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, মহেন্দ্রগিরি দ্বিতীয় উচ্চতম। তবে প্রথম দিকে কিন্তু তুমি যেটা বলছো ঠিকই আছে, তুমি প্রথম দিকে মানুষ এই যে মহেন্দ্রগিরিকেই সর্বোচ্চ শৃঙ্গ ধরতো, ঠিক আছে, কিন্তু বর্তমানে মানে আধুনিক পরিমাপ অনুযায়ী দেখা গেছে জিন্দা গাদাই হচ্ছে সবচেয়ে বড়। তুমি যদি পুরোনো বইগুলোকে ফলো করে থাকো তাহলে মহেন্দ্রগিরি পাবে। তুমি কি পুরোনো বই ফলো করে? হ্যাঁ, আগের বইগুলোতে মহেন্দ্রগিরি পাবে, কিন্তু বর্তমানে মহেন্দ্রগিরি উত্তর দিলে কিন্তু নেবে না, জিন্দা গাদা নেবে। এটা আপডেট করে নিতে লাগবে তোমাকে একটু। স্কুলের বইগুলোতে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা স্কুলের বইগুলোতে ওগুলো আপডেট করতে লাগবে। মানে এখন জিন্দা গাদাকেই নেয় পূর্বঘাটের। আচ্ছা, নীলগিরি তো জানোই, নীলগিরি হচ্ছে তোমার পূর্বঘাট আর পশ্চিম ঘাটের যে সংযোগস্থল। পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালার যে সংযোগস্থল সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? সেটাকে নীলগিরি বলা হয়। এটাও পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালা মানে মিলনস্থলের নাম কি? উত্তর হয়ে যাবে নীলগিরি। নীলগিরি, পূর্বঘাট আর পশ্চিমঘাটের মিলনস্থলের নাম হচ্ছে নীলগিরি। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমাদের আনাইমুদি যদি বলি, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা তথা সমগ্র যে দক্ষিণ ভারত, সেই সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তুমি যদি বলো তাহলে আনাইমুদি হবে। এটার হাইটটা 2695 মিটারের মতো, 2695 মিটার। তাহলে এটা পুরো দক্ষিণ ভারত, দক্ষিণ ভারত প্লাস প্লাস কার বললাম, পশ্চিমঘাট যে পর্বতমালা, এই পশ্চিমঘাট পর্বতমালা প্লাস সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে হচ্ছে আনাইমুদি হবে। আর নীলগিরি তো হচ্ছে সংযোগস্থল হয়ে গেল। আর মহেন্দ্রগিরি আগে ধরতো, এখন ধরে না, এখন জিন্দা গাদাকেই ধরে।
নেক্সট হচ্ছে পঞ্চায়েতি রাজ বিলটি কত সালে আইন হিসাবে বলবৎ হয়? কেম ইনটু ফোর্স। পঞ্চায়েতি রাজ এটা কত সালে আইন হিসাবে বলবৎ হয়? এটা আইন হিসাবে বলবৎ হয়েছিল 24শে এপ্রিল 1993। 24শে এপ্রিল 1993 এটা আইন হিসাবে বলবৎ হয়েছে। 24শে এপ্রিল 1993 পঞ্চায়েতি রাজ। নেক্সট বলো, স্বাভাবিক বিয়োজক এর উদাহরণ হলো? স্বাভাবিক বিয়োজক এর উদাহরণ, কারা বিয়োজকের উদাহরণ হবে? ব্যাকটেরিয়া আর ছত্রাক, এরা হবে বিয়োজকের উদাহরণ। মোট কথা হচ্ছে বিয়োজক কাদেরকে বলবো, ডিকম্পোজার কাদেরকে বলবো, মানে বাস্তুতন্ত্রে মৃত জীবদেহ এবং বর্জ্য পদার্থকে পচিয়ে সরল উপাদানে পরিণত করে মাটির মধ্যে মিশিয়ে দেওয়ার কাজটাই কে করে? বিয়োজকরা করে, অর্থাৎ ডিকম্পোজার্সরা করে। আর এই ডিকম্পোজারের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়ার ছত্রাক। নেক্সট হচ্ছে স্পাইডারম্যান চরিত্রের সৃষ্টিকর্তাকে বলো? স্পাইডারম্যান চরিত্রের সৃষ্টিকর্তাকে? স্ট্যানলি। হ্যাঁ, স্ট্যানলি হচ্ছে স্পাইডারম্যান চরিত্রের সৃষ্টিকর্তা, হচ্ছে স্ট্যানলি। আচ্ছা, আর বাকিদের মনে রাখার দরকার নাই। তারপরটা এটা করো, ভারত প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? ভারত প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? ভারত 1920 সালে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে। আর ভারত যে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছে সেখানে কিন্তু ভারত হকিতে ব্রোঞ্জ পেয়েছে। হ্যাঁ, মনে রাখবো, হকিতে কি পেয়েছিল? ব্রোঞ্জ। পরীক্ষা আসে যে ভারত প্রথম অলিম্পিকে কি জিতেছে, উত্তর হচ্ছে ব্রোঞ্জ জিতেছে। কিসে? হকিতে জিতিয়েছে। ঠিক আছে, হকিতে জিতেছে। তারপরটা বলো, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয়? এটা গেল প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি মানে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞানকে কি বলা হয়? প্যালিওন্টোলজি। ঠিক আছে। আচ্ছা, পেট্রোলজি কোনটা? শিলা ও তার গঠন সংক্রান্ত যে ভূবিদ্যার শাখা সেটাকে পেট্রোলজি বলা হয়। আর্কিওলজি হচ্ছে তোমাদের এই যে প্রাক ঐতিহাসিক আর অতীত যে মানব সভ্যতা এবং প্রত্নবস্তু সম্পর্কিত যে অধ্যয়ন সেটাকে আর্কিওলজি বলা হয়। আর এটাই যদি তুমি বলো প্যালিও বোটানি অ্যাকচুয়ালি হচ্ছে প্যালিও অন্টোলজি, সেটাকেই এখানে প্যালিও বোটানি বলা হচ্ছে। এটা মূলত কেবল প্রাচীন যে উদ্ভিদ তাদের জীবাশ্মবিদ্যা সংক্রান্ত যে শাখা সেটাকে প্যালিও বোটানি বলা হয়। তো যাই হোক, এখানকার রাইট আনসার কি হচ্ছে? প্যালিও অন্টোলজি হবে। কত 20 লাস্ট ওয়ান। হ্যাঁ, লাস্ট এই কোশ্চেনটার উত্তর করো। 1815 সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? 1815 সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? 1815 সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল ছিলেন কলিন ম্যাকেঞ্জি। কে ছিলেন? কলিন ম্যাকেঞ্জি। তিনি ছিলেন 1815 সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল। তাহলে উত্তর কি হয়ে যায়? কলিন ম্যাকেঞ্জি। আচ্ছা, আচ্ছা, এই জর্জ এভারেস্টেরটা কথা বলি। 1830 থেকে 1843 পর্যন্ত ভারতের সার্ভেয়ার জেনারেল কিন্তু ছিল জর্জ এভারেস্ট। এই জর্জ এভারেস্টের নাম অনুসারেই মাউন্ট এভারেস্টের নামটা হয়েছে। জর্জ এভারেস্টের নাম অনুসারেই মাউন্ট এভারেস্টের নাম হয়েছে। তো যাই হোক, এতদূর পর্যন্তই থাকলো আজকে তোমাদের এই 27টা কোশ্চেন। 25টা 26টা 27টা কোশ্চেন করেই করাবো, বুঝতে পেরেছো? তাহলে শর্ট টাইমের মধ্যেও হয়ে যাবে এবং রেগুলার বেসিসে করলে অনেকটাই এগিয়ে যাবে। কিন্তু করতে লাগবে, সেটগুলোকে করতে লাগবে তোমাদের। থাকলো তাহলে।